ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। 2016 14ই মার্চ রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে সামনে এসেছিল নারদ নিউজের স্টিং অপারেশনের এই ফুটেজ। নারদকাণ্ডে 3.5 বছর পর বৃহস্পতিবার বর্ধমানের প্রাক্তন পুলিশ সুপার সৈয়দ মোহাম্মদ হুসেন মির্জাকে গ্রেপ্তার করে সিবিআই। কয়েক ঘন্টার মধ্যে বিজেপি নেতা মুকুল রায়কেও তলব করে সিবিআই। তাই শুক্রবার সকাল থেকে সবার নজর ছিল নিজাম প্যালেসের দিকে। সিবিআই সূত্রে খবর, গোয়েন্দারা ভেবেছিলেন মুকুল রায় হাজিরা দিলে প্রয়োজনে তাকে বর্তমানের প্রাক্তন পুলিশ সুপার এসএমএইচ মির্জার মুখোমুখি বসিয়ে প্রশ্ন করা হবে। কিন্তু শুক্রবার নিজাম প্যালেসে হাজিরা দিলেন না বিজেপি নেতা মুকুল রায়। সিবিআই তরফে জানানো হচ্ছে যে এসএমএইচ মির্জা তার কাছ থেকে একাধিক তথ্য পাওয়া গেছে, বয়ান পাওয়া গেছে। মুখোমুখি বসিয়ে মুকুল রায় এবং এসএমএইচ মির্জাকে মুখোমুখি বসিয়ে তাদের কিন্তু জিজ্ঞাসাবাদ করতে হবে। এবং যেটা সিবিআইয়ের আধিকারিকরা জানাচ্ছেন যে নারদ স্টিং অপারেশনের ফুটেজে কিন্তু পরিষ্কারভাবে যেটা দেখা যাচ্ছে যে মুকুল রায় কিন্তু ম্যাথিউ স্যাম্বেলকে বলে দিয়েছিলেন যে এসএমএইচ মির্জার কাছে যাও এবং তার সঙ্গেই কথা বলো। কেন তিনি ম্যাথিউ স্যাম্বেলকে সেখানে পাঠিয়েছিলেন এবং কি কথা হয়েছিল ম্যাথিউ স্যাম্বেলের সঙ্গে তার, এই সমস্ত তথ্য জানার জন্যই কিন্তু মুকুল রায়কে সিবিআইয়ের আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করতে চান। এদিন সকাল 11টার সময় নিজাম প্যালেসে পৌঁছন বিজেপি নেতা মুকুল রায়ের দুই প্রতিনিধি। তারা মুকুল রায়ের চিঠি নিয়ে গিয়ে দেখা করেন সিবিআই এর আধিকারিকদের সঙ্গে। সিবিআই সূত্রে খবর, চিঠিতে মুকুল রায় জানিয়েছেন দলীয় কাজে ব্যস্ত থাকায় আসা সম্ভব হচ্ছে না, হাজিরার জন্য কয়েকদিন সময় দেওয়া হোক। এই প্রেক্ষিতে পরবর্তী করণীয় দ্রুত ঠিক করে ফেলে সিবিআই। মুকুল রায়ের প্রতিনিধির হাতেই ধরানো হয় আরও একটি নোটিশ। সিবিআই সূত্রে খবর, সেই নোটিশের মাধ্যমে বিজেপি নেতা মুকুল রায়কে জানানো হয়েছে শুক্রবার আসতে না পারলেও শনিবার আসতেই হবে নিজাম প্যালেসে। মুকুলও জানিয়েছেন শনিবার তিনি সিবিআই এর কাছে হাজির হবেন। নারদকাণ্ডে বিজেপি নেতা মুকুল রায়কে ফের নোটিশ পাঠালো সিবিআই। সিবিআইয়ের আধিকারিকরা জানাচ্ছেন যে আজকে মুকুল রায়কে তলব করা হয়েছিল, কিন্তু তিনি প্রতিনিধির মাধ্যমে জানিয়েছেন ব্যস্ততার জন্য তিনি আসতে পারছেন না এবং তাকে সময় দেওয়া হোক। সিবিআই সূত্রের খবর, প্রতিনিধিদের কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয় যে সময় দেওয়া হচ্ছে, কিন্তু আগামীকালই মুকুল রায়কে নিজাম প্যালেসের সিবিআই দফতরে হাজির হতে হবে। এবং যেটা সিবিআইয়ের আধিকারিকরা জানাচ্ছেন, সঙ্গে সঙ্গে সেই প্রতিনিধিদের একটা নোটিশ দিয়ে দেওয়া হয় যে মুকুল রায়কে আগামীকাল নিজাম প্যালেসের সিবিআই দফতরে আসতে হবে, তাকে জিজ্ঞাসাবাদ করতে চান সিবিআইয়ের গোয়েন্দারা। আমি ওই চিঠি দিয়েই বলেছি যে আফটারনুনের পর থেকে কালকে আমাদের এখানে পিতৃতর্পণ, আমি মহালয়ার নিজের পিতৃতর্পণ আছে, প্লাস আমার আমার পার্টি কমরেডদের তর্পণ আছে। তারপরে অর্থাৎ 2টোর পর থেকে যে কোনো সময় আমরা ডাকলে আমি যাব। আমি বলেছি সিবিআই যখন ডাকবে তখনই যাব ভাই। কালকে আপনি যাচ্ছেন 2:30-এর পর। সিবিআই সূত্রে দাবি, মুকুলকে অবিলম্বে জিজ্ঞাসাবাদ করতে চাইছে তারা। তার কারণ, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গেছে আগামী সোমবার পর্যন্ত আইপিএস অফিসার সৈয়দ মোহাম্মদ হুসেন মির্জাকে হেফাজতে পেয়েছেন গোয়েন্দারা। এই সময়ের মধ্যেই মুকুল রায়কে জিজ্ঞাসাবাদ করে নিতে চায় তারা, দরকার হলে দুজনকে সামনাসামনি বসিয়ে। তোমাদের অভিযোগ ছিল, অফিসিয়ালি অন ক্যামেরা অভিযোগ ছিল যে মুকুল বাবুর সঙ্গে সেটিং এর একটা চেষ্টা করা। দেখুন, সেদিন যে কথা আমরা আমাদের পার্টি অফিসের যে ঘর থেকে আমরা যে কথা বলেছিলাম, আজকেও সেই জায়গায় আমরা অনড় আছি। প্রথমত বলেছিলাম যে এই যে পুরো ঘটনাটা ঘটেছে, টাকা দেওয়া নেওয়া, কোথায় সারা ভারতবর্ষে এরকম কুৎসিতভাবে টাকা দেওয়া নেওয়া আর কোনোদিন দেখা যায়নি। যিনি আইপিএস অফিসার, যিনি টাকা নিয়েছেন, তিনি মুকুলবাবু কেন সবারই নাম করতে পারতেন, আরো অনেকের নাম করতে পারছেন। আমি সেটা বলছি না, আমি সেই জায়গাতেই আসছি যে যেখানে উনি আইপিএস অফিসার হয়ে, দেখুন মুকুলবাবু সেই সময় কোন পার্টি করতেন, এখন কোন পার্টি করেন, যারা রাজনৈতিক দল করেন তাদের এই উপমহাদেশীয় রাজনৈতিক আবহাওয়ায় অনেক কিছু করতে হয়েছে, হয়নি, এই নিয়ে অনেক তর্ক বিতর্ক চলতে পারে। কিন্তু একজন আইপিএস অফিসার, ক্যাটাগরিটা বুঝুন, এই একের পর এক আইপিএস অফিসার এইভাবে ইনভলভ হয়ে যাওয়া, প্রত্যক্ষ রাজনীতিতে ইনভলভ হওয়ার সব থেকে বড় কথা রাজনৈতিক নেতাদের আড়াল করা এবং তাদের খারাপ কাজের সঙ্গে, কোনো ভালো কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন না, সব থেকে খারাপ কাজগুলোর সঙ্গে যুক্ত হচ্ছেন এবং সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না, তারা ভ্যানিশ হয়ে যাচ্ছেন। এই যে আমি দেবজিৎকে এবং আপনাদের মনে করিয়ে দেবো যে মারাত্মক কথা বলেছিলেন এই মির্জা, কিভাবে রাজনৈতিক, যদি মির্জার কথা সত্যি হয়,
সেখানে তিনি বিধায়কদের সম্পর্কে বলছেন যে তার পা ছোন এবং বর্ধমানে তিনিই পুরোটা রাজনৈতিক ক্ষেত্রটাও তিনি নিয়ন্ত্রণ করেন। নিঃসন্দেহে মারাত্মক অভিযোগ এবং মারাত্মক কথা বলেছিলেন মির্জা। তা যদি সত্যি হয় দুর্ভাগ্যজনক, এবং মির্জার বলার মধ্যে কোথাও চরম ঔদ্ধত্য ছিল, যেটা সেই মুহূর্তে সেই অনুষ্ঠান করতে করতে বারবার আপনাদের বলেছিলাম। আমি রাহুলের কাছে যাব। রাহুল, এবার তো মনে হচ্ছে যে সারদার পর নারদার খাতা খুললো। আমি একটা কথা বুঝতে পারছি না যে তোমরা যেটা নিয়ে আলোচনা করছো, এই মির্জা সাহেবের যে তদন্তটা, গ্রেপ্তার হয়েছে, আইন আইনের পথে চলবে, এখানে আমাদের বলার কিছু নেই, আইন আইনের মতোই চলবে। কিন্তু সমস্যা হচ্ছে যারা এত প্রতিবাদী কণ্ঠস্বর, যারা চিৎকার করে বলেছে আমরা দুর্নীতিমুক্ত ভারতবর্ষ চাই, দুর্নীতিমুক্ত বাংলা চাই, আইপিএস অফিসারদের হাঁটানো হোক, আজকে আমরা দেখছি সেই আইপিএস অফিসার যার জন্য, যেখানে ক্যামেরায় দেখা গেছে, যার জন্য তথাকথিত অভিযোগ যে টাকা নিতে দেখা যাচ্ছে, তিনি আজকে গ্রেপ্তারির বাইরে কেন? তিনি তার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি আজকে দুর্নীতিমুক্ত বাংলা গড়ে তোলার লক্ষ্যে করছেন, আজকে তিনি ওখানে কেন? তাহলে পুরোটা নিয়ে কি তিনি সেখানে আত্মসাৎ? সিবিআই বলছে এই তো শুরু। না না, সিবিআই কোথায় পৌঁছতে চাইছে এখনো তো সিবিআই তো কি বলছে আমরা দুজন, আমি বলছি না না, আজকে শেল্টারটা কোথায়, তাহলে জায়গাটা কোথায়, যার নামে সেই সময় দাঁড়িয়ে মির্জা সাহেব যার কথা বলেছিলেন বা ইঙ্গিত করেছিলেন, তিনি তো এখন তার সমস্ত কিছু নিয়ে গিয়ে ওখানে দাঁড়িয়েছেন। তো আমার বক্তব্য, ভারতীয় জনতা পার্টির কাছে কি তার সেটিংটা কিভাবে হয়েছে পুরোপুরি ফাঁস করেছেন, এবং ভারতীয় জনতা পার্টি জানে ফাঁস করে দিন না, আপনারা আগে ফাঁস করে দিন না, তো দুজন আমরা সবাই চোর বলে মিছিল কথা বলে নিই। দেবজিতের দলের দুই শীর্ষস্থানীয় নেতা, একজন যার নাম এক্ষুনি করলাম, আরেকজন কৈলাস বিজয়বর্গী, দুজন ফোনে কথোপকথন করছেন কোন সিবিআই অফিসারকে বেলাইন করতে হবে, কাকে তুলতে হবে, কাকে সরাতে হবে, কাকে বদলি করতে হবে। যিনি আজকে দাঁড়িয়ে অভিযুক্ত ছিলেন, তিনি তো অভিযুক্ত ছেড়ে দাও, ওখানে বসে তিনি নির্দেশ দিচ্ছেন কোন কোন সিবিআই অফিসারকে কার বিরুদ্ধে তদন্ত হওয়া দরকার, তদন্ত হওয়া না দরকার। অপ্রমাণিত এইসব বলে লাভ এই নারদার মামলাটা আমরা রাস্তায় এনেছিলাম। একটা কথা ছেড়ে দিই, ভারতীয় জনতা পার্টি ওয়াশিং মেশিন তো এমন, যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইগুলো ওয়াশ করে গিয়ে কোথায় নিয়ে যাচ্ছে, অস্বীকার করছি না, প্রমাণ পাচ্ছে। যদি মনে করেন আপনারা মামলা করছেন না কেন, আপনারা মামলা করার আপনাদের লোক নেই, এত ভারী ভারী উকিল আছে। এই প্রেক্ষাপটে শুক্রবার তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। মুকুল রায়কে ডেকে পাঠানো হচ্ছে, তিনি এখন বিজেপিতে যোগ দিয়েছেন, আপনারা বারবার বলেন সিবিআই নিরপেক্ষভাবে কাজ করে না, নিরপেক্ষতার প্রমাণ। এটা কতটা নিরপেক্ষতা আর কতটা গিমিক সেটা সময়ই বলে দেবে। নারদ সিং কাণ্ডের ফুটেজ প্রকাশ্যে আসার পর পুলিশ কর্তা থেকে শুরু করে একের পর এক রাজনৈতিক নেতার নাম জড়ায়। সিবিআই এর দাবি, নারদ সিং এর ফুটেজেই বর্ধমানের তৎকালীন পুলিশ সুপার এসএমএইচ মির্জার মুখে শোনা যায় তৎকালীন মুকুল রায়ের নাম। Very frank with me. Yeah. For the deals and everything. I had already arranged 60 for him. আর এই স্টিংয়েই মুকুল রায়কেও বর্ধমানের তৎকালীন পুলিশ সুপার এসএমএইচ মির্জার নাম নিতে শোনা যায়। আমাদের ফ্রেন্ডশিপ হবে, সব হবে। You should go back to Bardhaman. Talk to my SP. এই প্রেক্ষিতেই বিজেপি নেতা মুকুল রায়কে প্রশ্ন করতে চাইছে সিবিআই। পাশাপাশি দফায় দফায় জেরা করা হচ্ছে সৈয়দ মোহাম্মদ হোসেন মির্জাকে। সিবিআই সূত্রে দাবি, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জেরা করে এসএমএইচ মির্জার কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা দ্রুত যাচাই করা জরুরি। সিবিআই এর দাবি, নারদের স্টিং ফুটেজে দেখা যাচ্ছে ম্যাথু স্যামুয়েলের সঙ্গে কথা বলার সময় দুবার মোবাইল ফোনে কথা বলেন বর্ধমানের প্রাক্তন পুলিশ সুপার এসএমএইচ মির্জা। সেখানে তাকে টাকার অঙ্কের কথা উল্লেখ করতে শোনা যায়। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, গোয়েন্দারা জানতে চান কার সঙ্গে মির্জা কথা বলছিলেন, কাকে টাকা পাঠানোর কথা বলা হচ্ছিল, যে টাকার কথা বলা হচ্ছে সেটার উৎস কি। এসএমএইচ মির্জা কি কাউকে টাকা পৌঁছে দিয়েছিলেন? সিবিআই সূত্রে দাবি, নারদ কাণ্ডে প্রভাবশালী যোগ আছে, কিন্তু আইপিএস অফিসার এসএমএইচ মির্জা সেই নাম প্রকাশ্যে আনছেন না। সিবিআই সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদের সময় ফুটেজ দেখিয়ে বারবার জানতে চাওয়া হলেও সদুত্তর মেলেনি মির্জার কাছ থেকে। প্রতিবারই মির্জা জবাব দেন তার কিছু মনে নেই। বাবু, একটা বিষয় মির্জার আইনজীবীরাও বলেছেন এবং কাউন্টার আর্গুমেন্ট হিসেবে আমাদের এখানে রাখাও দরকার, সেটা হচ্ছে 9 বার কোথাও পালিয়ে যাননি, একবারও নোটিশ অ্যাভয়েড করেননি, 9 বার সিবিআই মির্জাকে ডেকেছিল এবং মির্জা 9 বারই অ্যাপিয়ার করেছেন এবং মির্জার দাবি, তার আইনজীবীর দাবি যে তদন্তে সহযোগিতা করেছেন। সেক্ষেত্রে গ্রেফতারের পরে জামিন ঠিক যতদিন, 5 দিন সিবিআই হেফাজত চেয়েছে, 5 দিন মাননীয় বিচারপতি দিয়েছেন। এইটা কেন? দেখুন, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন একটা তদন্ত হচ্ছে, নারদ স্টিং অপারেশনের মতন একটা গুরুত্বপূর্ণ সেনজিটিভ কেস যাকে বলবো, এবং তদন্তটাও হাইকোর্টের নির্দেশের পর
তার ভিত্তিতে হচ্ছে, কেউ করতে চাইছিল না। যেখানে আইপিএস অফিসার, যারা প্রশাসনের একদম উপরের অফিসার, তাদের সাথে রাজনীতিবিদ, সরকারের রাজনীতিবিদ, কেউ কেন্দ্রে ক্ষমতায় আছেন, কেউ রাজ্যে ক্ষমতায় আছেন, তাদের যোগাযোগ, সুস্পষ্ট যোগাযোগ রয়েছে। অ্যারেস্ট যখন করা হয় তদন্তের স্বার্থে, জিজ্ঞাসাবাদের জন্য, শুধুমাত্রই সহযোগিতার কারণে নয়, সেফটির কারণ হতে পারে, ট্রায়াল ইভেট করার প্রশ্ন হতে পারে, পালিয়ে যেতে পারে, হয়তো সেটা নয়, কিন্তু সেফটি যেটা প্রয়োজন হচ্ছে তাকে এক জায়গায় রাখা। সেখানে মির্জার আইনজীবী যুক্তি ছিল যে উনি আইপিএস অফিসার, চাকরি করছেন, পালিয়ে যাবেন কেন? এভিডেন্স ট্যাম্পার করতে পারেন। আচ্ছা, আমার মনে হয় এই মুহূর্তে সিবিআই যদি তদন্তটাকে সঠিকভাবে নিয়ে যেতে চায়, মির্জা সাহেব এবং মুকুল রায়কে অ্যারেস্ট করে মুখোমুখি দুজনকে জিজ্ঞাসাবাদ করার দরকার, সত্য উদ্ঘাটন করার জন্য। কারণ দুটো ফুটেজ আমরা দেখেছি, ফুটেজগুলি ডক্টরড নয়। এটা হাইকোর্টে যখন নির্দেশে যখন তার ফরেন্সিক টেস্ট হয়েছিল ফুটেজগুলো, সেটা প্রমাণিত হয়েছে, বলা হয়েছে সেটা ডক্টরড নয়, ভয়েস টেস্ট হয়েছে। এই মুহূর্তে তাদেরকে যদি মুখোমুখি বসানো যায়, ওখানে মুকুল রায় দাবি করছেন নিজে যে আমি না, আমার লোক, আর ওখানে মির্জা সাহেব বলছেন যে আমার কথা হয়ে গেছে। ওখানে কে সত্যি বলছেন এটা তো জিজ্ঞেস করতে হবে। এই 5 দিনকে যদি সিবিআই কাজে লাগাতে চায়, আমার মনে হয় সবচাইতে যুক্তিযুক্ত বিষয়, আমার মনে হয় সিবিআই তারা নিশ্চিতভাবে সেটা তারাও মাথায় অ্যাপ্লাই করবেন। এক্ষেত্রে দুজনকে ডেকে গ্রেফতার করে মুখোমুখি অ্যারেস্ট করার দরকার। এই নারদা স্টিং অপারেশনের টাকা সেটা কোথায় গেছিল, সেটা তৃণমূলের ফান্ডে গেছে না কারুর পকেটে গেছে, নির্বাচনে ওই টাকা ব্যবহার হয়েছে কি হয়নি, কারণ এর উপর অনেক কিছু নির্ভর করছে। এতজন রাজনীতিবিদ তারা বারংবার নির্বাচিত হচ্ছেন, এখনো কয়েকজন এমপি নির্বাচিত হয়েছেন, তারা আগামী দিনে রাজনীতিতে থাকবেন কি থাকবেন না সেই প্রশ্ন নির্ভর করছে। এদিকে সিবিআই সূত্রে খবর, নারদ তদন্তে বর্ধমানের প্রাক্তন পুলিশ সুপার সৈয়দ মোহাম্মদ হুসেন মির্জাকে নারদ কর্ণধার ম্যাথু স্যামুয়েলের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের পরিকল্পনা আছে গোয়েন্দাদের। সূত্রের খবর, ম্যাথু স্যামুয়েলকে কলকাতায় আসার জন্য ফোন করেছিল সিবিআই, কিন্তু ম্যাথু জানিয়েছেন তিনি অসুস্থ। এর আগে দিল্লিতে প্রাক্তন সাংসদ কেডি সিংহের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ম্যাথু স্যামুয়েলকে। সিবিআই সূত্রে খবর, নারদ কাণ্ডে প্রাক্তন তৃণমূল সাংসদ কেডি সিংহকেও গুরুত্বপূর্ণ নথিতে চিঠি পাঠানো হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, 2014 থেকে 2016-র মধ্যে কেডি সিংহের সংস্থা আলকেমিস্টের কর্মী ছিলেন নারদ কর্তা ম্যাথু স্যামুয়েল। কেডি সিংহের কাছে ম্যাথুর নিয়োগপত্র এবং স্যালারি স্লিপ চাওয়া হয়েছে। সিবিআই এসব তথ্য অত্যন্ত জরুরি বলে মনে করছে, কারণ নারদ নিউজের সিইও ম্যাথু স্যামুয়েলি আদালতে দেওয়া হলফনামায় দাবি করেছিলেন তৃণমূল নেতা, মন্ত্রী, সাংসদদের স্টিং অপারেশনের জন্য তাকে টাকার যোগান দিয়েছিল কেডি সিংহ সংস্থা আলকেমিস্ট। নারদ কাণ্ডে আইপিএস সেটা জন্য করা দরকার, যে সমস্ত এমপিরা টাকাটা নিয়েছে, আমাদের একজন অপরূপা পোদ্দার টাকা নিয়েছে, এবং এই সমস্ত কিছুর ক্ষেত্রে নেটওয়ার্কটা কে করেছিল? মুকুল রায়। এবং কার মাধ্যমে করেছেন? মির্জাকে। তাহলে মির্জাকে যদি অ্যারেস্ট করা হয়, তাহলে মুকুল রায়কে কেন অ্যারেস্ট করা হবে না? তাহলে মুকুল রায়কে অ্যারেস্ট করা হলে শোভন চ্যাটার্জিকে কেন অ্যারেস্ট করা হবে না? সেও তো টাকা নিয়েছে, সবাই দেখেছে চোখের সামনে। তাহলে এরকম দেখা যাচ্ছে যে যারা টাকা নিয়েছে এবং আরও কয়েকজন অফিসার তার সঙ্গে যুক্ত আছেন, তাহলে কোনো মতেই মুকুল রায় হচ্ছে আজ থেকে না, মুকুল রায় হচ্ছে এমন একজন নেতা ছিলেন তৃণমূল কংগ্রেসের, যিনি প্যারালাল টু নেত্রী, তার একটাই যোগ্যতা, তিনি তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে গেছেন। মুকুল রায় এসকেপ কেন হবে? মুকুল রায় বাদ যাবে কেন? যদিও বৃহস্পতিবার বিজেপি নেতা মুকুল রায় দাবি করেন তার সঙ্গে এসএমএইচ মির্জার লেনদেনের কোনো সম্পর্কই নেই। আমার সাথে যারা দেখা করতে এসেছিল তারা বলেছে তারা ব্যবসা করতে চায় এবং অমুক জায়গায় ব্যবসা করতে চায়। আমি সেই ব্যাপারে তাকে অ্যাডভাইস করেছিলাম। টাকা লেনদেনের ব্যাপারে আমি কাউকে কোনো অ্যাডভাইস করিনি। সে বর্ধমানে ব্যবসা করতে চেয়েছিল। ব্যবসার জায়গায় জমি জায়গা পেতে গেলে পুলিশ সুপারদের তো সহযোগিতা দরকার হয়। আমি ফ্ল্যাশব্যাকে যাব। 3রা এপ্রিল 2016 বিজেপি দফতরে প্রেস কনফারেন্স, জয়প্রকাশ মজুমদার, রূপা গাঙ্গুলি এবং শিশির বাজোরিয়া কি বলেছিলেন তারা দেখাবো আরেকবার। তখনকার সব থেকে বড় মাননীয়ার পরেই যে নেতা শ্রী মুকুল রায়, তিনি নাকি বলেছিলেন মির্জা এটা রেখে দিও, তারপরে বলছেন সেটা পৌঁছেও গেছে তার কাছে। এবং এই ভদ্রলোক যার সঙ্গে কথা বলছেন তাকে বলছেন এক্সপেন্ডিচার অবজারভার ইলেকশনের 2014-র এক্সপেন্ডিচার অবজারভার তো খুব দেখছে, নজর রাখছে, তাই জন্যে ওনারা
এই টাকাগুলো নিজেরা নিতে পাচ্ছেন না। তারপরে আরো একটা সাংঘাতিক কথা বলেছেন, সিবিআই ডাইরেক্টর, তার সঙ্গে আমার বন্ধুর বন্ধু, এটা 2014-র কথা মনে রাখবেন, এটা মার্চ এপ্রিলের ঘটনা। সিবিআই ডাইরেক্টরের সঙ্গে আমার বন্ধুর বন্ধু এক গেলাসের দোস্ত, একসঙ্গে বসে, তারা একসঙ্গে ড্রিঙ্ক করে, এটা বলছেন মির্জা সাহেব বলছেন। আর আমি বলে দিয়েছি কাকে? মুকুল বাবুকে, যে মিটিং করে সব সেটিং হয়ে যাবে। ইডির সঙ্গেও হচ্ছে, সিবিআই এর সঙ্গেও হচ্ছে। আমরা তো এটা জানতে চাই যে আজকে বারবার প্রশ্ন হচ্ছে সিবিআই নিয়ে, আমরাও প্রশ্ন তুলেছি সিবিআই নিয়ে, এটা জানার দরকার আমাদের সকলের। একজন আইপিএস পুলিশ অফিসার বলছেন যে সিবিআই এর সঙ্গে মুকুল বাবুর সেটিং এর জন্য বন্দোবস্ত হচ্ছে, বসার ব্যবস্থা হচ্ছে, তখন 2014-তে। আমরা জানতে চাই কি সেই সেটিং হয়েছিল, কি সেই ঘটনা হয়েছিল। জয়প্রকাশ দা, এই প্রশ্নগুলো এখনো সব আছে? হ্যাঁ, প্রশ্ন তো আছেই, কারণ এটা একটা নিরপেক্ষ তদন্ত করছে সিবিআই হ্যাঁ এবং ইডি। এবং ঘটনাচক্রে একটা কথা মনে করিয়ে দিই, সে সময় যে কথাগুলি আমি বলেছিলাম সেগুলো হচ্ছে মির্জা সাহেবের যে ভিডিও আমরা দেখেছিলাম এবং তিনি যে আলোচনা করেছিলেন তার থেকে। পরবর্তী ক্ষেত্রে মুকুল রায়কে বেশ কয়েকবার ডাকা হয়। এই প্রসঙ্গে আমি একটা জিনিস শুধু বলবো, এবং প্রতিবারই তিনি গেছেন না, শুধু যাননি, গেছেন এটাই বড় কথা নয়। অন্যরা যেরকম বলে পরে যাব, অসুস্থ, যেতে পাচ্ছি না, মুকুল রায় একবার বলেন না আমি একদিন আগে যেতে চাই। আপনারা ডাকছেন, আপনাদের অতদিন অপেক্ষা করতে হবে না, আমি একদিন আগেই যেতে চাই। এটা একটা মনে করিয়ে দিলাম এই ঘটনা। দেখুন, একটা ব্যাপার পরিষ্কার হওয়া দরকার, আমাদের পার্টি তখনও মনে করত, আজকেও মনে করে যে আইন শুধু আইনের পথে চলবে তাই নয়, আইনের পথে চলতে গিয়ে স্বচ্ছতার সঙ্গে চলবে, নিরপেক্ষভাবে চলবে। সেদিনও মনে করা হতো, আজকেও মনে করা হচ্ছে। এবং আরও একটি কথা হচ্ছে, বিজেপি যে কোনো দুর্নীতি বা যে কোনো অপরাধের সঙ্গে তারা জিরো টলারেন্স নিয়ে চলে। সুতরাং এইটা এরকম ভাবে দেখলে ভুল হবে যে সেদিন বলেছিলেন এই কথাটা, আজকে মুকুলবাবুর সঙ্গে খুব ইন্টারেস্টিং। আমি খুঁজতে দেখছিলাম 5 এপ্রিল 2016 আপনি শোভন চট্টোপাধ্যায় সম্পর্কে বলছেন যে বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগ, কারণ ডলারের কথা, লক্ষ ডলার, একদম সেই বিদেশি শক্তি তো এখন বিজেপির শক্তি না। শুনুন, রাজনৈতিক শক্তি তার যেটা সেটা আসবে, তার যদি দুর্নীতির যদি কোনো, কিন্তু তদন্ত তো শেষ হয়নি। আপনি কি বলেছিলেন? আমি একবার 5 তারিখে আহ্বান ছিল বিজেপিতে, আমাদের শোভন চ্যাটার্জি টাকাটা নিলেন, নিয়ে তারপর জিজ্ঞেস করলেন আমার ডলারটার কি হলো, বললো হয়ে গেছে। বললো কত টাকার? সামনে যিনি আছেন তিনি উত্তর দিচ্ছেন 1,83,000 টাকার ডলার বন্দোবস্ত হয়ে গেছে। আরবিআই কে জানিয়ে করেছেন তিনি। এই ডলার কিসের জন্য? হাওলার জন্য, বিদেশে পাঠানোর জন্য। বিদেশি শক্তির সঙ্গে এই সরকারের প্রত্যক্ষ যোগাযোগ আছে, এটার ঠিক তদন্ত হওয়া দরকার। যে এই যে লক্ষ লক্ষ ডলারের কথা বলা হচ্ছে, সেই ডলার কিসের জন্যে? এই সরকারের কোথায় যোগাযোগ এই ডলার ট্রানজাকশনে? তদন্তের আগেই তো দলে নিয়ে না, তদন্ত আমরা এখনো বলছি তদন্ত দরকার, তদন্ত চাই, কিন্তু আগের দিন বলেছিলাম এটা বিজেপির শক্তি হয়ে গেছে। না না, ডলার কি এখন আপনাদের কাছে? এটাই সবথেকে বড় একটা ঘটনা, যেটা অনেকের বা অন্য দলের বা স্বাভাবিকভাবে বাংলায় ডাইজেস্ট করা মুশকিল হয়, যে একটা পার্টি তার পলিটিক্যাল অ্যাক্টিভিটিসের বাইরেও তদন্তের জন্য দুর্নীতির বিরুদ্ধে তারা একটা স্ট্রিক্ট পজিশন নিতে পারে। আজকেও কিন্তু আমাদের 5 মিনিট আমাদের পার্টি, আজকে দেখবেন আমাদের পার্টির সভাপতি মাননীয় দিলীপ ঘোষও বলেছেন যে এই তদন্তর ব্যাপারে
বিজেপি কখনো কোনোভাবে ইন্টারফেয়ার করতে চায়নি, চাইছে না। পজিশন তো নিয়েছিলেন, আমি মানছি আপনার কথা, স্ট্রিক্ট পজিশন তো নিয়েছিলেন লালকৃষ্ণ আদবানি। তিনি বলেছিলেন যে দোষী বা নির্দোষ প্রমাণ হওয়া যতক্ষণ না হচ্ছে আমি সাংসদ পদেও ইস্তফা দিলাম। কিংবদন্তি হয়ে আছে ভারতীয় একদম তোরা যে যা বলিস ভাই, দুর্নীতিতে এখানে আমাদের দলে ঠাঁই, মানে যত যা বলুক সেই সময় জয়প্রকাশ আহ্বান করেছিল। একটি কথা রাহুলকে শুধু বলে দিই, যে এই সমস্ত ব্যাপারটা 2014, তার আগে সারদা, তারপর নারদা, সমস্তটা হচ্ছে তৃণমূলের ঘরের কৃতকার্যের ফল। কিসের ফল? পুরো দুর্নীতিটা আমার একটা প্রশ্ন আছে, তৃণমূল 2014 সালে, আরে আপনারা দুজনেই তো একই জিনিসকে বলছেন, এথিক্স কমিটি নারদায় লালকৃষ্ণ আদবানির নেতৃত্বে তারা বসলেন না কেন? জয়প্রকাশ দা আমাকে এটা একটু বলুন যে এথিক্স কমিটি কেন বসলো না? এদের আমার একটু বলার আছে, আপনাদের সবার কাছে বলার আছে। আমি সত্যি কথা বলুন, আমাকে একটু বলতে দিন। 3.5 বছর পর নারদ কাণ্ডে প্রথম গ্রেফতার হলো, আজ অবধি এথিক্স কমিটির একটা বৈঠকও বসেনি। আমাকে একটু বলতে দিন। না, এটা তো উত্তর দিতে হবে। আমি দেবো, তার আগে একটা কথা বলি। এমন একটা পার্সপেক্টিভ তৈরি করা হচ্ছে যেন জবাব দেওয়ার দায়িত্ব শুধু বিজেপির, আর প্রশ্ন করার ক্ষমতা হচ্ছে শুধু তৃণমূল আর অন্যদের। দুর্নীতির প্রশ্নে আমরা আপোষ করি কেন? এখানে কাটমানি ফেরত দাও বলে যার নামে অভিযুক্ত, আমরা কিন্তু ফেরত দেওয়ার জায়গায় যাই। আমরা শুক্রবার তলব সত্ত্বেও মুকুল রায় সিবিআই এর সামনে হাজির না হওয়াকে কটাক্ষ করেছে কংগ্রেস। এখানে সিবিআই তার মানে বলতে হবে যে কোনো রাজনৈতিক নেতাদের অঙ্গুলি হেলানো চলছে। আর কাকে বলবো, এই রাজ্যে গোয়েন্দা প্রধান তিনি পালিয়ে বেড়াচ্ছে, তাকে খুঁজতে সিবিআই এর মাথা ঘাম ছুটে যাচ্ছে। যে গোয়েন্দা প্রধানের দায়িত্ব হচ্ছে অপরাধীদের খুঁজে বের করা, এখন তো তাকে খুঁজে বের করা এখন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। এখানে মন্তব্য কি হবে? পশ্চিমবঙ্গে তৃণমূল এবং বিজেপির নেতারা এটা করে। পশ্চিমবঙ্গে এর আগে সোমেন মিত্রকে রাখা হয়েছিল, সুজন চক্রবর্তীকে রাখা হয়েছিল, তারা কিন্তু যেদিন গেছেন সেদিন গেছেন। কিন্তু একমাত্র পশ্চিমবাংলার তৃণমূল এবং বিজেপির নেতা এবং পুলিশ কমিশনার শুদ্ধ প্রাক্তন, তারা পালিয়ে বেড়ান, বিকজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এসবকে প্রশ্রয় দেন। মুকুলের দিকে আক্রমণ ছুড়ে দিয়েছেন একদা তৃণমূলে তার সতীর্থ তথা সারদা কাণ্ডে অভিযুক্ত কুণাল ঘোষ। আজকে সিবিআই ডাকছে মুকুল রায়কে, তিনি জানাচ্ছেন তিনি দলের কাজে ব্যস্ত। আমি রাজ্য বিজেপির মাননীয় সভাপতি দিলীপ ঘোষের কাছে একটা অনুরোধ করতে চাই যে দয়া করে দিলীপবাবু দেখবেন যে আপনাদের দলের কাজের ছুতো দিয়ে কোনো ব্যক্তি যেন তদন্তটা এড়িয়ে না যায়। আইপিএস মির্জা ঠিক যে বয়ান সেই ফুটেজে ছিল, তাতে তিনি কার কাছ থেকে নিয়েছেন, কাকে দিয়েছেন, কার কথায় নিয়েছেন, যে বয়ান রয়েছে। আমাকে যখন অ্যারেস্ট করা হয়েছিল তখন কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এই সিআরপিসি 161 প্রয়োগ করা হয়েছিল, অর্থাৎ অমুক বলেছে। মির্জার 161-এর বেসিসে মুকুল রায়কে কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেট করা উচিত। পাল্টা মুকুল দাবি করছেন তিনিও চান সত্যিটা বেরিয়ে আসুক। তদন্ত চলছে, সেটা কদিন ধরে চলবে, কিভাবে চলবে, এটা সম্পূর্ণ তাদের এখতিয়ারভুক্ত। অর্থাৎ তদন্ত চলছে, তদন্তর জিজ্ঞাসাবাদ চলছে, জিজ্ঞাসাবাদের পর কাকে গ্রেপ্তার করবে, কাকে গ্রেপ্তার করবে না, কাকে কাস্টডিতে রেখে ইন্টারোগেশন দরকার, কাকে কাস্টডিতে না রেখে ইন্টারোগেশন দরকার, ইট অ্যাবসলিউটলি ডিপেন্ডস অন দ্য ইনভেস্টিগেটিং এজেন্সি। সারদায় গরিব মানুষগুলো তঞ্চকিত হয়েছে, আর নারদার অভিযুক্ত ব্রাইভ। সুতরাং স্বাভাবিকভাবেই দুটো আলাদা আলাদা অভিযোগের উপর চলছে, তাই স্বাভাবিকভাবেই দুটোই আইনের চোখে অপরাধী। সেই অপরাধের ক্ষেত্রে যদি এজেন্সি মনে করে যে কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, তাহলে তাদের ব্যবস্থা নেবে।
সত্যি কত কথা রাজনৈতিক একটা উদ্দেশ্য হচ্ছে ছিল, রাহুলদা, এটা কিন্তু প্রমাণ করা যায়। তাড়াতাড়ি। সব্যসাচী আমার এটা কত দুটো রাজনৈতিক পয়েন্ট আছে। উদ্দেশ্য হয়েছে। একটা পয়েন্ট এটা হচ্ছে প্রমাণ করা যে যায়। হাইকোর্ট যখন নারদা স্টিং অপারেশনের তদন্তভার সিবিআই কে দিয়েছিলেন, সেখানে রাজ্য সরকারকে একটা ডাইরেকশন দিয়েছিলেন যে তারা যাতে মির্জা সাহেবের বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিং চালু করেন, তাকে যাতে সাসপেন্ড করেন। যেহেতু রাজ্য সরকারের এমপ্লয়ি হাইকোর্ট বলতে পারে ডিসিপ্লিনারি প্রসিডিং চালু করা হতে পারে হাইকোর্টের অবজারভেশনে, এবং যেহেতু তার বিরুদ্ধে অভিযোগ আছে, অভিযোগটা কিন্তু খুব সাধারণ অভিযোগ নয়। আমরা ভয় পাচ্ছি যেটাতে বেশি করে, যে এটার সাথে রাজনীতিকে কুলুষিত করা, রাজনীতিতে কালো টাকা। দাঁড়ান, মুকুল রায়কে চরম অভিযোগ বারবার করে এই মুচিপাড়া থানা, সেই সময় যখন এই মামলা চলছে, আমি মামলা অ্যাপিয়ার করেছিলাম একজনের জন্য, তিনি শুধুমাত্র ম্যাথিউ স্যামুয়েলের সাথে কবার কথা বলেছেন, অমিতাভ মজুমদার বলে একজন, সেটার উপরে পুলিশ বলেছে চিঠি লিখেছে, এরকম করে সরকারের বিশেষ অতিথি হওয়ার পরে বলে তারপরে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা যায়। রাজীব কুমার তখন ছিলেন, বলেছিলাম কোর্টে। শান্ত হলে আমি 4টে ঘটনা বলবো এই ব্যাপারে। দেখুন, প্রথম হচ্ছে যে মার্চ মাসে 2016-তে আমরা এটা সামনে আনি, ম্যাথিউ স্যামুয়েলের এই স্টিং অপারেশন ম্যাথিউ স্যামুয়েল 2014-এ করেছিলেন। সেটা নিয়ে উনি প্রথমে অ্যাপ্রোচ করেছিলেন সিপিএম পার্টিকে, ইলেকশন আসছে সামনে, সিপিএম সাহস করেনি সেই সময় এটা নিয়ে জনসম্মুখে যাওয়ার। কংগ্রেস এখন এখানে স্টুডিওতে সিপিএম এর কেউ নেই, যাই হোক আমি আপনাকে বলছি, তারপর আমরা গিয়েছিলাম। তারপরে জুন মাস 2016 রত্না চ্যাটার্জি নিউ মার্কেটে পুলিশ স্টেশনে ম্যাথিউ স্যামুয়েলের বিরুদ্ধে অভিযোগ করেন এবং সেখানে এফআইআর হয়। একটা এসআইটি তৈরি হয় কার আন্ডারে? রাজীব কুমারের আন্ডারে এসআইটি হয়। কি কি ছিল? 469, 500, 505, 171, 120 সাংঘাতিক সব অভিযোগ করে ম্যাথিউ স্যামুয়েলকেই অভিযুক্ত করে দেওয়া হয়। তাকে রত্না চ্যাটার্জি বলেছিলেন যে না বলছি আমি বলছি তো, শুধু শোভন চ্যাটার্জি না, আবার তার অভিযোগে ছিল, আমার কথা ডেট শুনে নিন, এবং তার যে অভিযোগ, তার পরবর্তী ক্ষেত্রে তো অনেক ঘটনার পরে আলটিমেটলি সিবিআই কিন্তু ফার্স্ট এফআইআর ফাইল করেন 17/4/2017, আর সেই এফআইআর ছিল 13 জনের এগেনস্টে, 12 জন তৎকালীন তৃণমূল নেতা, একজন সৈয়দ। দীর্ঘ শীতকালীন ঘুম ভেঙে গেছে। পরের একটা ঘটনা, আমি বারবার সামনে এসেছিলাম, আগস্ট মাস ওই 2016 আমার বিরুদ্ধে হঠাৎ একটা মামলা করা হয়, অভিযোগ করে আমাকে 18 দিন জেলে থাকতে হয়। একদিনই ডাকা হয়েছিল, আমি নাগরিক হিসেবে গিয়েছিলাম, আর সঙ্গে সঙ্গে আমাকে গ্রেফতার করা হয়। এটা বিরোধীরা শুরু থেকেই আইপিএস অফিসার সৈয়দ মোহাম্মদ হোসেন মির্জা তৃণমূল যোগের অভিযোগেও সরব। তাদের দাবি, আইপিএস এসএমএইচ মির্জা বরাবরই তৃণমূলের নেক নজরে ছিলেন। বর্ধমান বিস্ফোরণ কাণ্ডের তদন্তে এনআইএ-কে অসহযোগিতার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। 2014 সালে লোকসভা ভোটের ঠিক আগে পক্ষপাত দুষ্ট হবার অভিযোগে এসএমএইচ মির্জাকে বর্ধমানের পুলিশ সুপারের পদ থেকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। আইপিএস এসএমএইচ মির্জা সহ একাধিক অফিসারের বদলি নিয়ে নির্বাচন কমিশনের এই নির্দেশের বিরুদ্ধে মুখ খুলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। এই যাদের ডিএমএসপি থেকে সরানো হয়েছে তারাই কিন্তু ইলেকশন যেদিন ওভার হবে তারা সেই জেলায় ডিএমএসপি হিসেবে আবার অ্যাপয়েন্টেড হবে, আর ফর দ্য টাইমিং আমি তাদের সর্বোচ্চ সম্মান দিয়ে আমার সাথে নিয়ে যাব। নির্বাচন কমিশন অপসারণ করলেও এসএমএইচ মির্জাকে পুলিশ ডিরেক্টরেটের ওয়েসডি করে দেয় রাজ্য সরকার। আবার বিধানসভা ভোট মিটতেই এসএমএইচ মির্জাকে বর্তমানের পুলিশ সুপারের পদে ফিরিয়ে আনা হয়। এইসব বিষয়গুলি টেনে মির্জার প্রভাবশালী যোগের অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। আসল যে মাথা, তাদের কেন গ্রেপ্তার করা হলো না? এই মির্জা বা রাজীব কুমার, এরা তো হচ্ছে দাবার বোড়ে। আসল অপরাধী তো রাজনৈতিক নেতারা তাদের অপকর্ম করবার জন্য এই ধরনের অফিসারদের যুক্ত করে নেয়। কিছু একটা পাবো, হয়তো ভালো পদ পাবো, এইসব ভাবনা চিন্তা করেই অপরাধীর সঙ্গে যুক্ত হয়ে পড়েন, শেষ পর্যন্ত তারাই বিপদে পড়েন। আজকে রাজীব পালিয়ে বেড়াচ্ছে, মির্জা গ্রেপ্তার হয়েছে। কংগ্রেস সিপিএম যখন মুকুল রায় এবং তৃণমূলের সঙ্গে ধৃত আইপিএস অফিসারের সম্পর্কের অভিযোগে সরব, তখন তাৎপর্যপূর্ণভাবে বিজেপিও বলছে
দ্রুত সত্যিটা বেরিয়ে আসুক। নারদা তদন্ত যখন থেকে শুরু হয়েছে, যিনি এই স্টিং অপারেশন করেছিলেন তাকে পুলিশ ডেকে ডেকে বারবার জেরা করেছে, তাকেই অপরাধী সাজানো হয়েছে, কিন্তু যারা টাকা নিয়েছেন তাদেরকে কেউ ডাকেনি এখন পর্যন্ত। আমরা সে দাবি করে এসেছিলাম, তার জন্য কোর্টে গেছি আমরা। আজকে সিবিআই তাদেরকে ডেকেছে, তাদেরকে অ্যারেস্ট করেছে, জেরা শুরু হবে, সত্য সামনে আসবে। তখন বিভিন্ন রকম স্টেটমেন্ট এসেছিল, মির্জা বলেছিলেন যে আমি নিজের জন্য পার্টির জন্য টাকা নিই, সত্যটা কি সেটা মানুষ জানতে চায়। তো সিবিআই ঠিক দিকে যাত্রা শুরু করেছে, ডাক শুরু করেছে। আমার মনে হয় সময় অপেক্ষা করুন, সমস্ত সত্য সামনে আসবে। যতটা দরকার সিবিআই একটা ইনভেস্টিগেটিং এজেন্সি, যাদের যাদের দরকার তাদের সবাইকেই তারা তদন্তের সাথে ডাকবে এবং কথা বলবে, এতে নাথিং রং ইন ইট। আমাকেও ডাকা হয়েছে, আমি যাবো। আমরা মেট্রো চ্যানেলে বসিনি, মুকুলবাবুকে নিয়ে দাঁড়ান। আমরা মেট্রো চ্যানেলে বসিনি, এরপরে আমাদের আপনারা তো বসেছিলেন রাজীব কুমারের সময়। রাজীব কুমার রাজ্য সরকার সিবিআই অফিসারদের কলার ধরে টেনে আনিল, দেখেছে বলেন না। তৃতীয়ত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সরকারি পয়সা খরচা করে আমরা আইনজীবী দিয়ে বোঝাইনি যে আমরা কোনো অপরাধ করিনি। এই নারদা কাণ্ড জামিনযোগ্য বা জামিনযোগ্য কোনো ধারাতেই আমরা করিনি। আমি জানি আমি কতগুলো বক্তব্য বলছি। একটা হচ্ছে বিশ্বনাথবাবুর বক্তব্য, প্রচন্ড ভাবে তারপরও তো জনগণ ভোট দিয়েছিল, কিন্তু জনগণের মাঝে যে ব্যাপারটা হচ্ছে সেই টাকাটা ইলেকশন, মুকুলবাবু তো কিছু আগেও পরিষ্কার আমরা শুনেছি যে সেই টাকাটা যদি ইলেকশন পারপোজে, সে দলের ক্ষেত্রে হতে পারে, ব্যক্তি যদি সেইভাবে খরচ করে এবং ইনকাম ট্যাক্স হিসেবে যদি মুকুলবাবু বলেননি, ভুল বলবেন না, ওটা মির্জা সাহেব বলেছেন, মুকুলবাবু না। কিন্তু আমার বক্তব্য না, মানুষের কাছে রিপারকেশন বা খারাপ ইফেক্ট যাবে তখনই। মানুষ ভেবেছে যে টাকাটা নেওয়া হয়েছে সেটা যদি সেই পারপোজে খরচ করা যায় এবং সেই খরচ দেখানো যায়, তাহলে অসুবিধাটা কোথায়? ইলেকশনে এরকম টাকা অনেক জায়গায়, সেই টাকা যদি বৈধ ভাবে হিসাব দেয়, ব্যক্তি যদি নিয়ে থাকে, ব্যক্তি নিল, ব্যক্তি যদি হিসাব দিয়ে থাকে, তার অসুবিধাটা কোথায়? আমি বলছি এতজন লোক নিয়েছে, এই যে মুকুল রায়কে ডাকা হলো, সিবিআই ডাকলো, মুকুল রায় অবশ্য এখনো কনফার্ম করেননি, কিন্তু এই ডাকা হলো, এরপর আপনার কি মনে হচ্ছে তদন্ত নিরপেক্ষ পথে এগোচ্ছে? আপনারা তো এতদিন বলেছেন যে মুকুল রায় বিজেপিতে যোগ দিয়েছে, অর্থে এই শর্তেই যোগ দিয়েছে যে তাকে কোনো বিব্রত করা হবে না। সেটিংটা কোথায় হবে আমি তো এখনো বুঝতে পারছি না। ডাকলেই হলো, ডাকলে না, আমার অন্য প্রশ্ন আছে, সেটা হচ্ছে মুকুল রায়কে ডেকেছে, এইবার অন্য অভিযুক্ত নেতা যারা বিজেপিতে যাননি, তৃণমূলে আছেন, তাদের যদি ডাকে একই রকম যাওয়া উচিত, অবশ্যই যাও। কিন্তু আমার বক্তব্য হচ্ছে কি, আপনি রাজীব কুমার যাবে, একটা জিনিস আপনাকে মানতে হবে, সেটা হচ্ছে সিবিআই এর কাছেও কিন্তু অগ্নি পরীক্ষা। গোটা দেশের কাছে একটা দেশের সব থেকে বড় তদন্তকারী এজেন্সির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন, এবং এই অগ্নি পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারে, আমি বলছি অনেক সারা ভারতবর্ষে একদম গত কয়েক মাস বা কয়েক বছর ধরে ওঠা নানা প্রশ্নের একটা মুহূর্তের জবাব হতে পারে সিবিআই এর দিক থেকে। একেবারে আমি 100% একমত যে সিবিআই বিরুদ্ধে যে অভিযোগটা আসে যে তারা তদন্ত শেষ করতে পারে না, শাস্তি দিতে পারে না, ঠিক ইলেকশনের আগে সেটা পক্ষপাতিত্ব, এই সমস্ত অভিযোগগুলো কিন্তু এক মানে ঘটনাকে কেন্দ্র করে কিন্তু উঠতে যেতে পারে যদি এইখানে শাস্তি হয়, কারণ নেতা মন্ত্রী এমন হেভিওয়েট লোকরা আছে, তাদেরকে যদি শাস্তি দিতে পারে, যেটা খুব পরিষ্কার। ধরুন 3.5 বছর পর এথিক্স কমিটির মাধ্যমেই অল্প সময়ের মধ্যে এটা ফয়সালা হয়ে যাওয়ার কথা ছিল। এথিক্স কমিটির মিটিং কেন হলো না ঈশ্বর জানে। যে প্রশ্নটা আমি রাখতে চাই যে দেখুন, আজকে মির্জাকে যেভাবে অন্ততপক্ষে গ্রেপ্তার করা হলো এবং জিজ্ঞাসাবাদে যদি কালকে মুকুল রায় এবং মির্জার মধ্যে হয়, তাহলে কিন্তু আমি বলবো যে যে সমস্ত মন্ত্রী নেতারা যারা তোয়ালে দিয়ে টাকা নিয়েছেন বা যারা বিভিন্নভাবে টাকা নিয়েছেন হাত পেতে, তাদের জন্যও কিন্তু অশনি সংকেত, মানে সিবিআই কিন্তু হাতটা তাদের দিকেও যে যাবে সেরকম একটা ইঙ্গিত স্পষ্ট পাওয়া যাচ্ছে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে এই ঘটনাটাকে কেন্দ্র করে বিজেপির কিন্তু উভয় দিকেই লাভ। যদি দেখা যায় যে সিবিআই শেষ পর্যন্ত মুকুল রায় বা শোভন বাবুর মতো মানুষদেরকে মানে অ্যারেস্ট করেছে বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, যদি ব্যবস্থা অপরাধ প্রমাণিত হয়, অবশ্যই
তাহলে কিন্তু বিজেপি সারা ভারতবর্ষের কাছে এটা প্রচার করতে পারবে যে দেখুন আমরা কোনো পক্ষপাতিত্ব করিনি, আমাদের দলে নেওয়া সত্ত্বেও আমাদের কিন্তু এজেন্সিগুলো কিন্তু নিরপেক্ষভাবে যে কাজ করেছে সেটা এর প্রমাণ। অর্থাৎ আমাদের সময় সিবিআই তোতাপাখি নয়। আর উল্টো দিকে যদি না হয় তাহলে তাদেরকে দিয়ে ইতিমধ্যে দল ভাঙানোর থেকে শুরু করে দল সংগঠন করার যে কাজটা সেটা করছে। আমি এখানে দুটো ইম্পর্টেন্ট আমার শব্দ এইখানে আমার একটা পরের বাক্য থাকবে যে এইটা হলে কিন্তু তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার যে স্রোত সেটাও কমে যাবে। মানে আমি বলছি সেটাও কিন্তু বিজেপির পক্ষে তত ইতিবাচক নাও হতে পারে না, কিন্তু মানে অনেকেই তো বলছেন যে অনেক বড় নেতা এই তদন্তের জন্য বিজেপিতে আশ্রয় নিতে চাইছেন, তারা কিন্তু আর কেউ যাবে। আমি আবারও বলছি 2014 থেকে পরবর্তী পর্যায়ে যে বিজেপির উত্থান হয়েছিল সেই উত্থানটা যে কিন্তু স্লথ হয়ে যায় এই সেটিং এর প্রশ্নটি পারসেপশন যে না এই যে সারদা ইস্যুতে কেন সিবিআই তদন্তটা এগোচ্ছে না এই পারসেপশনটাই কিন্তু বিজেপিকে 2015-তে পিছিয়ে দিয়েছিল। ফলে সাধারণ মানুষের পারসেপশন যদি এমন হয় যে না বিজেপি একটা গুড গভর্নেন্স দিতে পারে, একটা সুশাসন দিতে পারে, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই ভাড়া করা সেনা থেকে। আমি দুটো না বলে আজকে আমি আরেকটা লোককে স্মরণ করতে চাই, সেটা হলো ম্যাথু স্যামুয়েল, যে দৃঢ়তার সাথে এই তদন্তটা করেছিল। এটা তার প্রফেশনাল কাজের মধ্যে পড়ে এবং তারপরে যে ধরনের ঝুঁকি তাকে নিতে হয়েছে, যেভাবে হ্যারাসমেন্ট তাকে হয়েছে, আজকে আর দ্বিতীয় যেটা সেটা হলো মির্জা যেভাবে অত্যাচার করেছিল 2000 পঞ্চায়েত নির্বাচনে, বিরোধী শূন্য বর্তমানে পুলিশ মেডেল পাওয়া অফিসার। আমি বলছি মির্জা এবং এই মির্জাকে নিয়ে এই মির্জার বিরুদ্ধে তদন্ত রাজ্য সরকার করেছে, কোনো তদন্ত এবং কোথায় রাখা হয়েছে? প্লিজ এক এক করে বলছেন সেই সরকারের আমলেই কিন্তু আমরা প্রথমবার দেখেছি যে একজন সিবিআইয়ের শীর্ষকর্তা আর একজনকে সরাসরি ঘুষ করার অভিযোগ নিয়ে আসছেন। এই সরকার আমলে প্রথম দেখেছি প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে উঠে যাবে রাজনীতি করার পর। 2016 বিধানসভা ভোটের আগে প্রকাশ্যে আসা নারদ ফুটেজের প্রেক্ষিতে মোট 13 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে সিবিআই। তাদের মধ্যে প্রাক্তন তৃণমূল সাংসদ সুলতান আহমেদ প্রয়াত। বাকিদের মধ্যে কলকাতার মেয়র ও পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এবং বিজেপি নেতা মুকুল রায়ের কণ্ঠস্বরের নমুনা আগেই সংগ্রহ করে সিবিআই। পরবর্তী সময়ে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, তৃণমূল সাংসদ সৌগত রায়, অপরূপা পোদ্দার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, কাকুলি ঘোষ দস্তিদার, পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী, তৃণমূল নেতা মদন মিত্র এবং আইপিএস অফিসার SMH মির্জার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়। কলকাতার প্রাক্তন মেয়র ও বর্তমানে বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়েরও কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছে সিবিআই। তবে তৃণমূল বিধায়ক ইকবাল আহমেদ অসুস্থ থাকায় বাড়িতে গিয়েও ফিরে আসতে হয় সিবিআই অফিসারদের। তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ এখনো বাকি। এই প্রেক্ষাপটে অন্যান্য অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারির দাবি তুলেছে বিরোধীরা। মুকুল রায় কিংবা শোভন চট্টোপাধ্যায় যারা আজকে তৃণমূল কংগ্রেস ছেড়ে যারা ভারতীয় জনতা পার্টির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠেছেন, আমি চাইবো সিবিআই তাদেরকেও জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকুক। কলকাতা কর্পোরেশন অফিসে বসে তোয়ালে মুড়িয়ে টাকা নিয়েছিলেন এবং আরেকজন বলেছিলেন যে আমার লোক মির্জা, তুমি তার সঙ্গে গিয়ে কথা বলো। খুব দুর্ভাগ্যজনক, সারা ভারতবর্ষে আমাদের তো মান সম্মান চলে যাচ্ছে। আইপিএস অফিসার দলের হয়ে টাকা তুলছেন, শাসক দলের হয়ে, এখন অ্যারেস্ট হয়েছেন। কিন্তু আমি বলছি এটা তো শুরু, এটা তো পরপর চলবে। ম্যাচ ফিক্সিং তো বটেই, এখনকার ম্যাচ ফিক্সিংটা একটু অন্যরকম হয়ে গেছে যে বাবা হাত পা ধরে টানাটানি করছো করো, কান ধরে টানছো ওটা পর্যন্ত চলবে, কিন্তু কান ধরে যেন মাথায় এসে হাত দিও না। কোথাও আমাকে কেউ দেখাতে পারেনি যে আমি কারোর থেকে টাকা দিচ্ছি। আমাকে টাকা অফারও করতে আসেনি, টাকা গ্রহণ করেও আসেনি। আমার ভাবা হচ্ছে সত্য উদ্ঘাটন হোক। একটা পার্টি আমায় বলতেই হবে, সেটা হচ্ছে দুজন নিয়ে আলোচনা হচ্ছে, বাকি 11 জন এখনো তৃণমূল কংগ্রেসে। না, আমি একটা তালিকা দীর্ঘ। যাদের স্বাভাবিক ভদ্রতা নেই তারা ভদ্র হইতে ইচ্ছা করিলে আনুষ্ঠানিক ভদ্রতা, এটা কোটেশন, হ্যাঁ আনুষ্ঠানিক ভদ্রতা সেখানে থাকে না। রবীন্দ্রনাথের বক্তব্য ভদ্র হইতে, এই কোথা থেকে ভদ্র হচ্ছে এই সিবিআই? কোন জায়গায় আনুষ্ঠানিক? তাহলে ভদ্র তো নয়। কোথা থেকে? না আনুষ্ঠানিক ভদ্রতাকে করছে। এর জন্য আমার একটা
করেছে? আরে বাবা, কার জন্য কাকে অ্যারেস্ট করছে? বলি না, কাকে অ্যারেস্ট করছে? করছে মির্জাকে। কার কথায় মির্জাকে? তখন আমরা কি দেখেছিলাম? আমরা তো এই টিভিতে দেখেছিলাম, বিভিন্ন ফ্ল্যাশব্যাকে দেখেছিলাম যে মুকুল রায় বলছে মির্জার কথা, সেই মির্জাকে অ্যারেস্ট করলো। মুকুল রায় বলছেন, আরে বাবা, মির্জার কাছে টাকা দাও, সেটাই তো এত সময় কথা হলো। বিরোধীদের বহুদিন অবধি এই রাজ্যে অভিযোগ ছিল যে পশ্চিম মেদিনীপুরে দল ভারতী ঘোষ চালান, সেই ভারতী ঘোষ অবশ্য এখন বিজেপিতে। মির্জা বলছেন আমি বর্ধমান চালাই এবং রাজনৈতিকভাবে চালাই, সমস্ত এমএলএ আমার পা ধরে, স্বপন দেবনাথকে মন্ত্রী আমি করেছি, পলিটিক্যালি অলসো আই রান টিএমসি ইন বর্ধমান। আমি বলছি এই বাক্যবন্ধ এর যদি অংশতও সত্যি হয়, এই মারাত্মক। দেখুন, একজন আইপিএস অফিসার তিনি বলছেন রাজনৈতিকভাবে আমি বর্ধমান শাসন করি। এটা কিন্তু ফ্যাক্ট যে পশ্চিমবাংলার রাজনীতিতে আমরা প্রথমবার যে রাজনীতিবিদ মানে রাজনীতিবিদ এবং আইএস আইপিএস অফিসারদের যে নেক্সটাস, অর্থাৎ পুলিশ এবং রাজনীতির মধ্যে যে সম্পর্কের কথা আমরা বইয়ে পড়তাম, পরে আমি এমএ পাস করেছি, সেটা একদম প্রত্যক্ষ করবার এই সুযোগ পেয়েছি এই মির্জার এই ফুটেজটা আসার পরে। এবং কিভাবে এটাও বলে নেওয়া দরকার যে এটা মির্জার দাবি, এইটাই মানে দেখুন ফুটেজটা কিন্তু আমি আপনাকে বলছি ফুটেজটা কলকাতা হাইকোর্টের কিন্তু টেস্ট হয়েছে, হ্যাঁ, সেটা নিয়ে কোনো বিতর্কর জায়গা নেই। দ্বিতীয় যে বিষয়টা সেটা খুব স্পষ্ট যে আজকে যেভাবে উনি অ্যারেস্ট হলেন, একটা অন্তত বার্তা অন্তত সমাজের কাছে গেল। কারণ সমাজে এই ছবিটা যেদিন আমার মনে আছে রাত্রেবেলা আমি স্টুডিওতে ছিলাম, যখন এই ফুটেজগুলো এসছিল, তারপরে মানুষ মানে আটকে উঠেছিল যে পশ্চিমবাংলায় বাঙালি সমাজে এটা হয়, বাঙালিদের সমাজে এই ধরনের পলিটিশিয়ান এবং পুলিশের মধ্যে একটা নেক্সটাস হয়, মন্ত্রীরা হাত পেতে টাকা নিতে পারে, এটা মানুষ ভাবতে পারেনি অতীতে কখনো। ফলে মানুষের কাছে অন্তত একটা বার্তা আজকে এই অ্যারেস্টের মধ্যে দিয়ে। আমি এখানে তৃণমূলের দিক থেকে একটা কাউন্টার আর্গুমেন্ট দিই যে তৃণমূল এখনো, রাহুলরা এক্ষুনি নিশ্চয়ই বলবে যে এর পরে একাধিক নির্বাচন হয়েছে, মানুষের এই বিস্ময় এবং ক্রোধ এবং ক্ষোভ যদি হয়ে থাকে তার কোনো প্রতিফলন কিন্তু ইভিএম এ পড়ে। আমি বলছি এক সেকেন্ড, একটা কিউমুলেটিভ এফেক্ট হয়তো ওই 19-এর নির্বাচনই আপনি দেখলেন, সমস্ত সমীকরণ তৃণমূলের পক্ষে ছিল, তারপরে তৃণমূলকে এতগুলো সিট হারতে হলো এবং 40% ভোট পেয়ে বিজেপি দ্বিতীয় স্থানে উঠে আসলো। এমন হতে পারে কিউমুলেটিভ এফেক্ট। আমি বলছি না প্লিজ, আমি এর তো কোনো ফর্মুলা হয় না, কিন্তু আমি শুধু তারিখগুলো বলছি। ধরুন নারদ ফুটেজ এসেছিল, প্রকাশ্যে এসেছিল 2016 সালের 14ই মার্চ, হ্যাঁ, বিধানসভা ভোট শুরু হয়েছিল 4 এপ্রিল 2016। আমি বলছি ঠিক 16 দিন আগে, তাতে ফলাফল তো পড়ার কথা। এদিকে সিবিআই সূত্রে জানা গেছে যেহেতু নারদ কাণ্ডে অভিযুক্তদের মধ্যে নির্বাচিত জনপ্রতিনিধিরা আছেন, তাই চার্জশিট পেশের আগে লোকসভার অধ্যক্ষের ছাড়পত্রের অপেক্ষা করা হচ্ছে। একইভাবে বিধানসভার অধ্যক্ষের কাছে আবেদন জানানো হবে বলে সিবিআই সূত্রে দাবি। বাংলার রাজনীতিতে ঘটে যাওয়া 3টি আর্থিক দুর্নীতির অভিযোগ, নারদ, সারদা এবং রোজ ভ্যালি। নারদ কাণ্ডে 3.5 বছর পর আইপিএস অফিসার এসএমএইচ মির্জাকে গ্রেপ্তার করেছে সিবিআই। তবে সারদা মামলায় আরেক আইপিএস অফিসার রাজীব কুমারকে এখনো খুঁজে বের করতে পারেনি তারা। এর মধ্যে কলকাতা হাইকোর্টে এডিজি সিআইডি রাজীব কুমারের আগাম জামিনের আবেদনের শুনানি 3 দিন চলার পরও শেষ হলো না। শুক্রবার সকাল 11টা থেকে বিচারপতি শহীদুল্লাহ মুন্সি এবং শুভাশিস দাশগুপ্তর বেঞ্চে রুদ্ধদ্বার শুনানি শুরু হয়। দুপুর 1টা পর্যন্ত সওয়াল করেন সিবিআই এর আইনজীবী। এরপর আদালত নির্দেশ দেয় সোমবার সকাল 10:30 থেকে ফের সওয়াল জবাবের প্রক্রিয়া শুরু হবে। রাজীব কুমারকে নিয়ে আমাদের পার্লামেন্টে একটা স্পেশাল ডিবেট করতে হবে যে একটা মানুষ সে কতবার ম্যাক্সিমাম আগাম জামিন চাইতে পারে। এটা নিয়ে একটা পার্লামেন্টে ডিবেট হওয়া উচিত যে তুমি আগাম জামিন এতগুলো করতে পারতে কি পারতে না। তো একটা মানুষ সে নির্লজ্জভাবে আগাম জামিন চাইতে পারে, কিন্তু কোর্ট কতবার অবধি সেই আগাম জামিনের আবেদন সে গ্রহণ করতে পারে। সারা ভারতবর্ষে যে কোনো জায়গায় গিয়ে আগাম জামিন নেওয়া আর আবেদন করা, আর কোর্টে টোটাল একটা মানুষ ম্যাক্সিমাম একই অপরাধ একই ঘটনার জন্য একই কেসের জন্য কতবার আগাম জামিন চাইতে পারেন সে সম্বন্ধে একটা ক্ল্যারিটি কিন্তু দরকার। ইতিমধ্যে রাজীব কুমারের খোঁজ পেতে বাইপাসের ধারের 5 তারা হোটেল ভিভান্তার হেসেল থেকে শুরু করে বিষ্ণুপুরের ইবিজা রিসর্ট কিংবা পূর্ব মেদিনীপুরের মেচেদা পর্যন্ত দৌড়েছে সিবিআই, কিন্তু এডিজি সিআইডির খোঁজ মেলেনি। এই অবস্থায় রাজীবের খোঁজে আসা 10 জন গোয়েন্দাকে দিল্লি ফেরত পাঠানো হয়েছে।
দেবজিৎ, এই সিবিআই অফিসারদের তারা নাকি ভীষণ সিনিয়র অফিসার, কর্মদক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই, 12 জনকে পাঠানো হলো, তার ভেতর থেকে 10 জনকে আজকে ফেরত নিয়ে যাওয়া হচ্ছে। কোথায় না গেছেন? মেচেদা থেকে বিষ্ণুপুরের রিসোর্ট, কালীঘাট চত্বর, বাইপাসের হোটেল, তার রান্নাঘরে ঢুকে পড়েছেন। অশ্বটিনব দেখুন, সিবিআই এর আমি উকিলবাবু নই, সুতরাং আমার সিবিআই এর অফিসারদের ডিফেন্ড করার কোনো জায়গা আমার নেই। শুধু একটা কথাই বলবো যে যে ঘটনা চলছে তাতে সিবিআই পারছে কি পারছে না, তার থেকেও বড় কথা হচ্ছে যে একজন আইপিএস অফিসার তিনি পালিয়ে বেড়াচ্ছেন, রাজ্য প্রশাসন এবং রাজ্যের ক্ষমতাসীন রাজনৈতিক দল দুজন তাকে পুরোদস্তুর মদত দিচ্ছেন। 3 নম্বর হচ্ছে বাইপাসে আছেন নাকি অর্জুনপুরের মাঠের পাশে 3তলা বাড়ির দোতলায় আছেন কিংবা কোথায় আছেন ইত্যাদি প্রভৃতি যেসব খবরাখবর বাজারে চলছে আমি জানি না, আমাদের তো আমরা সবাই শুনছি এইসব বাজারে চলছে, আমরা জানবো কোথা থেকে। তো যেরকম ভাবে হচ্ছে সেইটা নিয়ে আমাদের খুব সন্দেহ আছে এবং আমরা এই নিয়ে কোনো কিছু বলতে চাই। আমি শুধু না, আমি দেবনানন্দার কাছে এই জন্য যাবো যে এর গত এক সপ্তাহে দেবনানন্দা যতবার স্টুডিওতে এসেছেন বারবার তার আর্গুমেন্ট ছিল যে 25 তারিখ অব্দি ছুটি নেওয়া আছে, রাজীব কুমার যেখানে খুশি যেতে পারেন। আজকে তো দাদা 26 তারিখ জয়েন করার কথা ছিল, রাজ্যের এডিজি সিআইডি গোয়েন্দা প্রধান, ছোটখাটো কেউ নন, জয়েন করলেন না কেন? বলবো আইন, প্রথম বক্তব্য হচ্ছে আইন আইনের পথে চলবে, নাম্বার 1। 2 নম্বর চলে তো কিছু না, কিন্তু প্রশ্ন হচ্ছে কি, শুনুন, এই সরকারের 3 জন মুখ্য ব্যক্তি পরিষ্কার বলেছে, 3 জন মুখ্য ব্যক্তি, সে আপনি একেবারে যে যাকে আমাকে 3 জন বলা হয়, যাকে আপনার একেবারে মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলছেন তো, মুখ্য থেকে স্বরাষ্ট্র এবং পুলিশের প্রত্যেকে বলেছে সহযোগিতা করতে, এবং পরিষ্কার এর থেকে পুরোপুরি আমি পরিষ্কার রাজ্য সরকার কোথায় দায়ী আমাকে একটু বলতে দিন। পরিষ্কার না, চিঠি লিখুন, আমি বলি আমাকে একটু বলি, সহযোগিতা আমাকে একটু বলতে দিন। একটা উদ্ধৃতি পুরোপুরি আমার একটা উদ্ধৃতি আছে, 1 মিনিট, হাউসের কাছে আজকে রাজ্য সরকারকে কেন বলা, একটা কথা বলে শেষ করুন। সুতরাং আজকে শুনুন, আমার একটা আজকে কি, আজকে যে দেবযানী তাহলে তো ইমিডিয়েটলি রাজ্যের এডিজি সিআইডি কে পাল্টাতে হবে, তার কারণ ওনার ছুটি শেষ, উনি নেই, এইজন্য রাজ্য সরকার একটা কথা আছে, রাজ্য সরকার কিচ্ছু শোনা যাচ্ছে না। ঠিক আছে, এবং দেবনানন্দা দুজনের একটা জিনিস জানানোর আছে, আপনাদের সুবিধা হবে। আমাকে বলে যে আমি তোমার মতো চেঁচাচ্ছি, এই মুহূর্তে সারা রাজ্যে একটা প্রচন্ড পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনটা কি দেখেছেন? সমস্ত সচিবালয় চেঞ্জ হচ্ছে। আজকে এই যে কেসটা হচ্ছে, যে দেবযানীর কথার ভিত্তিতে হচ্ছে, তার বাড়িতে এখন বিজেপির অফিস, এই তো হচ্ছে আজকাল, এই তো হচ্ছে ব্যাপারটা। সিবিআই এর চিঠির উত্তরে নবান্নর তরফে জানানো হয়েছিল রাজীব কুমার ছুটিতে রয়েছেন, বুধবারই তার মেয়াদ শেষ হয়েছে। সেই মতো বৃহস্পতিবার থেকে কাজে যোগ দেবার কথা রাজীব কুমারের, কিন্তু বৃহস্পতিবার ভবানী ভবনে গিয়ে এডিজি সিআইডি দেখা পায়নি সিবিআই। वो तो वहाँ पता लगेगा, हमसे थोड़ी पता लगेगा। সিবিআই এর তরফ থেকে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেওয়া হলেও এখনো অধরা আইপিএস অফিসার রাজীব কুমার। ছুটির মেয়াদ শেষ হয়ে গেলেও কবে তিনি তদন্তকারী আধিকারিকদের মুখোমুখি হবেন সেই নিয়েই বাড়ছে ধোঁয়াশা। আমি প্রথম দিন থেকে তদন্তে সহযোগিতা করেছি, কোর্টে কোর্টে ঘুরে বেড়াচ্ছি, যতবার রাজীব বাবুরা তাঁর সদলবল আমায় ডেকে পাঠিয়েছেন আমি ততবার গেছি। আজকে আমি দুর্ভাগ্যজনকভাবে যখন দেখি তখন বুকটা ফেটে যায় যে রাজীব কুমার তিনি পালিয়ে বেড়াচ্ছেন, যিনি ডেকেছেন, যার ডাকে আমায় বারবার যেতে হয়েছে, আজকে তিনি নেই, পালিয়ে বেড়াচ্ছেন। রাজীব কুমারের ছুটির বিষয়টি নিয়ে নবান্নের তরফেও কিছু জানা যায়নি। নারদকাণ্ডে এক আইপিএস অফিসার গ্রেফতার, সারদা কাণ্ডে আরেক আইপিএস অফিসারকে খুঁজে চলেছে সিবিআই। আর এই দুই নিয়ে রাজনৈতিক তরজার মধ্যেই কলকাতায় পৌঁছলেন বিজেপির কার্যকরী সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। সকাল 10টায় আমাদের মাননীয় কার্যকরী সভাপতি কলেজ স্কোয়ারে যাবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করতে। ঠিক 10:30টার সময় বাগবাজারের ঘাটে আমরা সকলে পৌঁছব আমাদের কার্যকরী সভাপতিকে নিয়ে আমাদের বলিদানী কার্যকর্তাদের জন্য তর্পণ করার উদ্দেশ্যে।
লক্ষ্য 2021-এর বিধানসভা নির্বাচন, আর তাই এখন থেকেই নিবিড় জনসংযোগ গড়ে তুলতে চাইছে বিজেপি। এই প্রেক্ষাপটে পূর্ব নির্ধারিত সূচি মেনে শনিবার মহালয়ায় দলের নিহত কর্মীদের স্মৃতির উদ্দেশ্যে তর্পণ করতে কলকাতায় উপস্থিত বিজেপির কার্যকরী সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। বিজেপি সূত্রে জানা গেছে, সকাল 10টার মধ্যে রাজারহাটের হোটেল থেকে কলেজ স্কোয়ারে যাবেন জেপি নাড্ডা, বিদ্যাসাগরের মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। এরপর সকাল 11টায় বাগবাজার ঘাটে তর্পণ। নিহত বিজেপি কর্মীদের স্মৃতিতে তর্পণ করবেন দলের কার্যকরী সভাপতি। ইতিমধ্যে প্রস্তুতি সেরে ফেলেছে বিজেপি। শুক্রবারই অস্থি কলস নিয়ে কলকাতায় এসে পৌঁছেছে পুরুলিয়ায় নিহত 6 বিজেপি কর্মীর পরিবার। 2018-য় পঞ্চায়েত ভোটের সময় রহস্যজনকভাবে মৃত্যু হয় পুরুলিয়ার 6 বিজেপি নেতা কর্মীর। তাদের মধ্যে রয়েছেন বলরামপুরের বাসিন্দা ত্রিলোচন মাহাতো, দুলাল কুমার ও জগন্নাথ টুডু, জয়পুরের বাসিন্দা দামোদর মণ্ডল ও নিরঞ্জন গোপ এবং আরশার বাসিন্দা শিশুপাল কুমার। প্রতিটি ক্ষেত্রে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে বিজেপি। সারা পশ্চিম বাংলায় পঞ্চায়েত নির্বাচনের আগে থেকে আজ পর্যন্ত প্রায় 80 জন কার্যকর্তা আমাদের শহীদ হয়েছেন। তৃণমূলের গুন্ডারা তাদেরকে হত্যা করেছে। তৃণমূল প্রতিটি ক্ষেত্রেই তাদের জড়িত থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছে, আর এই প্রেক্ষাপটে জেপি নাড্ডার তর্পণ করতে আসাকে কটাক্ষ করেছে শাসক দল। সব রকম চেষ্টাই তো বিজেপি করছে, আমি আর এখানে বলবো কি। ধর্ম নিয়ে, দেবতা নিয়ে পতাকা ধরানোর যে চেষ্টা, আমরা তার বিপক্ষে। পিতৃতর্পণ হবে সেখানে এ ধরনের কাজ ভালো কথা, যে যেটা চাই করুক, কিন্তু রাজ্যের শান্তি, সম্প্রীতি, ঐক্য রেখেই করুক। এদিন কলকাতায় বিভিন্ন পুজোর উদ্বোধন করতে গিয়ে নাম না করে গেরুয়া শিবিরের বিরুদ্ধে ধর্ম নিয়ে রাজনীতির অভিযোগে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। এই সময়টা আমরা রাজনীতি করি না, আর রাজনীতির নোংরা ছন্দপতন কখনো কখনো কেউ যারা কুৎসা অপপ্রচার চক্রান্ত দিয়ে ষড়যন্ত্রের জাল বনে, আমার তাদের পছন্দ হয় না। এই কারণে পছন্দ হয় না, সারা বছর তো 365 দিন করোনাকে বারণ করেছে, সকাল থেকে রাত অব্দি গালাগালি দিয়ে বেড়ায়, কিন্তু মা দুর্গার মুখটা দেখে কি একটু হাসতে ইচ্ছে করে না? না মায়ের হাসির সাথে সাথে সবাই যাতে মাকে ভালোবাসি সেটাই ইচ্ছে করে না। দুর্গাপুজোর উদ্বোধন করতে গেছেন, দুর্গাপুজোর উদ্বোধন করেই আসা যে এখানে আবার রাজনৈতিক দল কেন আসছে, এই পেটিনেসটাকে আমরা পশ্চিমবঙ্গে বন্ধ করতে পারবো না। আমি একটা দুর্গাপুজো উদ্বোধন করতে গেলে, দুর্গা ঠাকুর উদ্বোধন করবো, একটু ঢাক বাজাবো, একটু মিষ্টি খাবো, একটু এদিক ওদিক ঘুরবো, দেখবো কিরকম সাজানো হয়েছে। গত বছরও তো আমি সমস্ত ঠাকুর দেখতে গেছিলাম। সেখানে যখন করতেই গেছেন, রাজনীতি নাই বা করলেন, বারবার এটা প্রমাণ করা দরকার কি রাজনীতির বাইরে ওনার আর কোনো সত্তা নেই, এটা প্রমাণ করার দরকারটা কি আছে? আবুলের কাজ নেই, হঠাৎ তো মুখপত্র হয়েছে কিনা জানি না। কত হাতি গেল তল, মশা বলে কত জল। ও জানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভক্তি, তার পূজা অর্চনা, ওর কি কোনো খবর রাখে? রাজনীতিতে এসে কম দিনে বেশি দৌড় শুরু করেছে, তাই ভুল করছে বেশি। তৃণমূলকে কোণঠাসা করতে একদিকে যেমন নিহত দলীয় কর্মীদের জন্য তর্পণের মতো কর্মসূচি নিচ্ছে বিজেপি, আরেকদিকে এদিন কলকাতায় 370 ধারা রদ সহ একাধিক ইস্যুতে তৃণমূল সরকারকে আক্রমণ করেন বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডা। ममता जी से पूछना चाहता हूं कि आपके लिए देश से बड़ा वोट बैंक है? वोट बैंक की राजनीति महत्वपूर्ण है? देश किनारे रख दोगे इसके चलते? मैं चाहूंगा कि आप जन जन से पूछिए कि धारा 370 समाप्त होनी चाहिए थी कि नहीं, और होनी चाहिए थी तो ममता की पार्टी ने क्यों विरोध किया, इसको भी आपको जनता के सामने रखना चाहिए। इट इज रिटन ऑन दी वॉल, दीवारों पर साफ लिखा हुआ है, तुम जाने वाले हो, हम आने वाले हैं, ये बात को तय करके चलिए। और इसलिए जमीन खिसक चुकी है आपकी। और एक बात और बता दूं, राजनीति में संयम रखना बहुत जरूरी होता है। संयम न रहे तो विनाश काले विपरीत बुद्धि। বিজেপির বক্তব্যে অবশ্য গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। সাধারণ মানুষের সঙ্গে তো কথা বলেননি, উনি ওনার দলের কতগুলো কর্মীকে ডেকে এনে কথা বলেছেন, আর তাদেরকেই উনি সাধারণ লোক ভাবছেন। 370-এ মমতা বন্দ্যোপাধ্যায় খুব পরিষ্কার করে বলেছিলেন যে আমাদের বিরোধিতা প্রক্রিয়াগতভাবে। সেটা কি নাড্ডা সাহেব বুঝতে পারেননি? দেশপ্রেমটা আর যাই হোক, নাথুরাম গডসের লোকদের কাছে আমি এটা শিখবো না। আর সব মিলিয়ে
বাঙালির মহোৎসবের সূচনা লগ্নেও জমজমাট রাজনীতি। এবিপি আনন্দ।